নমস্কার। করোনা সতর্কতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমরা করোনা সতর্কতা অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সামনে চলে এলাম এবং বিভিন্ন ধরনের প্রশ্নও আমাদের চ্যানেলেও আসছে। আপনাদের তরফ থেকে প্রশ্ন করছেন, আপনারা জানার চেষ্টা করছেন। একদম গোড়ার দিক থেকে যখন করোনার শুরুয়াত হলো এবং লকডাউন পিরিয়ড চলছিল, সেই সময় থেকে আপনাদের নানাবিধ প্রশ্ন এবং সেগুলোকে একসাথে করেই আমাদের করোনা সতর্কতা অনুষ্ঠানের সূচনা। তো আমরা আলোচনা করছি, আমরা খবরে চোখ রাখছি, খবর করছি যে ভ্যাকসিনেশন চলছে এবং গতকাল কেন্দ্রীয় বাজেট পেশ এবং সেখানে 35,000 কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ, 54,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ, যেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা। এবং সব মিলিয়ে এখন আমাদের আশ্বাসের মধ্যে এবং বেঁচে থাকা এবং এগিয়ে চলা, সচেতনতা সামনে রেখে এগিয়ে চলা কিন্তু এখনকার মূল উদ্দেশ্য প্রতিটা মানুষের ক্ষেত্রে। তো আজকেও থাকছে সব মিলিয়ে আলোচনা, করোনার ভ্যাকসিন, ভবিষ্যৎ চিন্তাভাবনা, সবটা নিয়েই থাকছে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন এই অনুষ্ঠানে আলোচনার সাথী হয়ে ডক্টর অরিন্দম বিশ্বাস। অনেক অনেক স্বাগত জানাবো ডক্টর বিশ্বাস আমাদের সঙ্গে থাকার জন্য। আর রয়েছেন আপনারা, আপনাদের প্রশ্ন রাখতে, এই মুহূর্তে ফোন করতে, আপনাদের করোনা নিয়ে বা ভ্যাকসিন নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে ডেফিনেটলি ফোন করুন। আমাদের সরাসরি কথা বলার নাম্বার 6292242340। আবার বলছি 6292242340। পার্টিকুলার এই নাম্বার স্ক্রিনে শো হচ্ছে, এই নাম্বারেই আপনাদের ফোন করতে হবে। আপনাদের জিজ্ঞাসার জন্য আপনারা ডায়াল করুন। একদম সরাসরি চলে যাব ডক্টর বিশ্বাসের কাছে যে গতদিনই বাজেট পেশ এবং করোনা আবহে বাজেট পেশ হয়েছে। বিভিন্ন মানুষই কিন্তু ওইদিকে তাকিয়েছিলেন এবং 35,000 কোটি টাকা আমরা নির্বাচন করেছি, ওই অংশটুকু বেছে নিয়েছি যে করোনা ভ্যাকসিনের জন্য বরাদ্দ, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে 54,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে। আগামী দিনে ভ্যাকসিনেশন চলছে, আগে যে প্রশ্নটা করব যে এই যে বরাদ্দটা হলো সেটা কতটা ফলপ্রসূ হবে পরের বিষয়, কতটা আমরা নিজেদেরকে সঠিক সুস্থতার জায়গায় রাখতে পারবো করোনা টিকাকরণের পরবর্তী ওষুধ তৈরির ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে? দেখুন, করোনা তো করোনার মতন চলছে, হয়তো দাপট কমেছে, মানুষের আক্রান্ত হওয়ার সংখ্যাটা কমছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। আরেক দিকে প্রতিষেধক দেওয়ার যে প্রক্রিয়া সেটাও চলছে। তার মধ্যে কিন্তু কিছু আবিষ্কার হয়ে চলেছে এই কারণ এই সময় দুটো ওষুধের কথা আমরা বলছি। সেটা হচ্ছে প্লিটিডেপসিন, সেটা হচ্ছে একটা মাল্টিপল মায়োলোমা বলে এক ধরনের কর্কট রোগ। সেই কর্কট রোগ সারাবার ক্ষেত্রে এই ওষুধ কার্যকরী ভূমিকা নিতে পারে। তার সাথে দেখা গেছে করোনার ক্ষেত্রেও সেটা সুযোগ, কারণ করোনার যে শরীরের যে প্রদাহটা কিছুটা অংশে কমিয়ে দিতে পারে এই ওষুধ, 1 নম্বর। সুতরাং কিন্তু সবটাই গবেষণার বিষয়, কারণ করোনা আজকে আমরা ঠিক প্রতিষেধক করেছি, আবার নতুনভাবে করোনা কবে আসবে কেউ আমরা জানি না, বা নিশ্চিতভাবে কিন্তু বলার সময় কিন্তু এখনো আসেনি। তবুও আমরা আশা রাখতে পারি এইরকম দাপট আর দেখাবে না, মানুষের মৃত্যু মিছিল আর হবে না, দৈনন্দিন জীবনে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারব। এখন প্রশ্ন আসছে, আর কোনো কি ওষুধ আছে? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে। আরেকটা ওষুধ নিয়েও তার কার্যকরী ভূমিকা নিয়েও আলোচনা হচ্ছে। নানান ম্যাগাজিন, মানে হেলথ জার্নালে বলুন, সেগুলোতে এইসব নিয়ে আলোচনা হচ্ছে। সেটার নাম হচ্ছে ডেসিডুস্ট্যাট। এই ওষুধটা প্রধানত আমরা কিডনির ক্ষেত্রে ব্যবহার করি। একটা মানুষ বহুদিন যখন কিডনি রোগে আক্রান্ত হয় তখন কিন্তু তার রক্ত স্বল্পতা দেখা যায়, কারণ কিডনির মধ্যে থেকে এরিথ্রোপয়েটিন বলে একটা হরমোন বেরোয়, সেটা গিয়ে আমাদের হাড়কে গিয়ে সব সময় উৎসাহিত করে যে আরো রক্ত তৈরি করার। সেই রক্ত তৈরি করার যখন কিডনির রোগ হলেই কিন্তু এই এরিথ্রোপয়েটিন বেরোনোটা কিন্তু অনেকটা কমে যায় বা একদমই তাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করলে দেখা যাচ্ছে কিডনির ক্ষেত্রে এরকম করা যায়। আবার দেখা যাচ্ছে এটা IL-6, যেটা কোভিড-19 এর ক্ষেত্রে একটা রাসায়নিক, যেইটা শরীরের অনেক অংশকে ধ্বংস করছে, ফুসফুসটাকে। এই ওষুধটা আবার বলছে এই IL-6 কমিয়ে দিতে পারবে তার তীব্রতা। এই তীব্রতা কমিয়ে দিলেই কিন্তু মানুষের প্রদাহটা কম হবে এবং মানুষের মৃত্যু হবে না। তো সেই যে মৃত্যু হবে না,
সুতরাং এটা একটা আশাবাদ, আবার আশার জায়গা, আশার আলো দেখাচ্ছে। তার সাথে তো ভ্যাকসিনের সেই প্রক্রিয়া চলছে, কিন্তু আশা করি এই ওষুধগুলো সমানভাবে কার্যকরী হবে এবং ভবিষ্যতে মানুষের যে উপকার হবে দিক থেকে সেটা নিয়ে কিন্তু আমরা কিন্তু চিকিৎসক মহল বা চিকিৎসক বিজ্ঞানীরা তারা কিন্তু যথেষ্ট আশাবাদী। ডক্টর বিশ্বাস, এখন ভ্যাকসিনেশনের পর্ব চলছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, কারণ সেই আতঙ্কর জায়গাটা আমি পরে আসছি। কিছু খবরের কথা বলি। সম্প্রতি কিছু মৃত্যুর খবর কিন্তু আমাদের সামনে এসছে ভ্যাকসিনেশনের পরে, যেহেতু মৃত্যুর খবর। এবার সেটা আদৌ কতটা বাস্তবতা রয়েছে, ভ্যাকসিনের জন্য মৃত্যু না এর পিছনে অন্য কোনো কারণ আছে, এটা যদি একটু আমাদেরকে পরিষ্কারভাবে সঠিক রাস্তায় নিয়ে যান। দেখুন, দুটো ক্ষেত্রে দুটো বিষয় এরকম খবর এসছে না, খবর অনেক উড়ো খবরও এসছে, আবার দুটো জায়গায় যেখানে আলোচনার বিষয়, একটা অন্ধ্রপ্রদেশের ঘটনা, অন্ধ্রপ্রদেশ বলবো, তেলেঙ্গানার ঘটনা, আরেকটা হচ্ছে উড়িষ্যার। সেখানে একজন অল্প বয়স্ক, উড়িষ্যার ক্ষেত্রে বুরলাতে মৃত্যু হয়েছে ভ্যাকসিনেশন নেওয়ার পরের দিনই একজন অল্প বয়স্ক মানুষের। সে আবার স্বাস্থ্যকর্মীও ছিল। সেই ক্ষেত্রে কিন্তু তার রক্ত স্বল্পতা ছিল, আনুষঙ্গিক কিছু অসুবিধা ছিল, এবং সেই ক্ষেত্রে পরিষ্কারভাবে এখনো বোঝা যাচ্ছে না তার প্রতিষেধকের জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল কিনা বা আনুষঙ্গিক কোনো রোগ ছিল কিনা। সেই ক্ষেত্রে তার পোস্টমর্টম হয়ে কিন্তু এখনো সম্পূর্ণ খবর কিন্তু আমাদের কাছে আসেনি। তবে একটা কথা বলি, যে প্রতিষেধক নিয়ে যে ভয়ের, তার কিন্তু এখন কোনো ভাবার কারণ নেই। সাহসের সাথে কিন্তু এই প্রতিষেধক নেওয়া উচিত, এবং এই প্রক্রিয়াটা কিন্তু এখনো মসৃণভাবে চলছে, কোনো সেই রকম বাধা পেতে হয়নি। তো এই আমাদের বক্তব্য একটাই, যে এরকম অনেক মৃত্যু আসতে পারে, সেটা আনুষঙ্গিক রোগেও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই প্রমাণিত হয়েছে, বা যাদের অল্প পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে তাদেরকে কিন্তু ছেড়েও দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। সেই ক্ষেত্রে একটা জায়গায় স্পষ্টভাবে আমার বলার কথা, যে প্রতিষেধকের জন্য এতটা ক্ষতি হওয়ার কথা নয়, কিন্তু একটা দুটো ঘটনা, সেটা কিন্তু বড় ঘটনা নয়। একটা দুটো ঘটনা কিছু হতে পারে, কিন্তু সেটা কিন্তু ময়না তদন্তের পরেই স্পষ্ট আর হবে যে কোন জায়গায় কেন তার এই মৃত্যু ঘটেছিল, সেই জায়গাটা স্পষ্ট করতে হবে। এবং বিভিন্ন রাজ্য সরকার যারা এই কাজে লিপ্ত আছেন, যারা এই কাজে কাজের প্রক্রিয়ার মধ্যে, তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে থেকে অনুসন্ধান করে কিন্তু একটা রিপোর্ট তৈরি করতে হবে, এবং রিপোর্টটা কিন্তু একটু মানে দ্রুততার সঙ্গে পেশ করতে হবে, কারণ এটা একটা সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার যাতে ব্যাঘাত না ঘটে, মানুষের মধ্যে সন্দেহ না আসে, সংশয় না আসে, ভয় না আসে, সেইটা কিন্তু দূর করতে হবে। আর মানুষকে আশ্বস্ত করতে হবে, এক তো আশ্বস্ত করা, আরেকটা হচ্ছে মানুষকে আত্মস্থ করতে হবে যে এই প্রতিষেধক আমাদের দেওয়া উচিত, এই প্রক্রিয়াটা যেন স্বাভাবিকভাবে চলতে থাকে, চলার গতিতে, এবং আরো যত দিন যাবে তত গতিদান যেন হয়, এবং বহু মানুষকে এই প্রতিষেধক দিয়ে সমাজকে বা ভারতবর্ষকে সুস্থ রাখা যায়। আর করোনা মুক্ত বলবো না, করোনার যে দাপট, সেটার থেকে দূরে সরানো যায়। সমস্যাটা হচ্ছে এই যে যে খবরগুলো আসছে সামনে, মৃত্যুর খবর ভ্যাকসিনেশনের পরে ডক্টর বিশ্বাস, সেখানে পরবর্তীকালে এখনও তো পোস্টমর্টম রিপোর্টের একটা বিষয় থেকে যাচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে যেটা রক্তাল্পতার কথা বলছেন বা অন্য কোনো সমস্যা, সেইগুলো তো আমরা দেখছি যে টেস্ট না করা পরেই, নর্মালি যে কোনো ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কোনো মানুষকে কোনো টেস্ট তো করা হয় না, ভ্যাকসিনেশন হয়, যার মধ্যে অন্যতম কিন্তু করোনা ভ্যাকসিন। এবার মুশকিলটা হচ্ছে, যেহেতু করোনা একটা মারাত্মক ভাইরাস, যে ভাইরাস মারণমুখী ভাইরাস, এবং সেখানে যখন কোনো পেশেন্টের হিস্ট্রি জানা যাচ্ছে না বা কোনো মানুষের হিস্ট্রি জানা যাচ্ছে না, সেটা পুট করা কতটা কার্যকরী হতে পারে আগামী দিনের জন্য, যতই আমাদের ফ্যাটাল কন্ডিশনের পার্সেন্টেজ কম থাকুক না কেন বা নাই থাকুক না কেন? না দেখুন, কোনো প্রতিষেধক আপনি ওইভাবে কিন্তু বলতে পারবেন না যে তার কতটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আগে থেকে। আপনি যদি ইতিহাসটা দেখেন, এডওয়ার্ড জেনার যখন প্রথম স্মল পক্সের ভ্যাকসিন করেছিল, তখনও মানুষের মধ্যে একটা সংশয় ছিল। পরবর্তীকালে পোলিওর ক্ষেত্রেও মানুষের মধ্যে সংশয় ছিল। তো এই যে সংশয়গুলো যত দিন যাচ্ছে, তত কিন্তু মানুষের মধ্যে
সংশয়টা প্রথমে থাকে, প্রথমে ভয় থাকে, তারপর যখন সে দেখবে যে ওই মানুষটা নিল, তার তো কিছু হলো না, তখন সে এগিয়ে যাবে। এইভাবে প্রতিষেধক যখন আসে তখন মানুষের মধ্যে একটা ভয় সঞ্চার করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, একটা সন্দেহ অবকাশ আসে থাকে। কিন্তু যত দিনটা যায়, যখন সে বোঝে অন্যান্যরাও, মানুষরা, সাহসী মানুষরা এগিয়ে গেছেন, তখন তারা কিন্তু অনুসরণ করেন বা সেই অনুকরণও করেন। তো সেই ক্ষেত্রে আজকে দাঁড়িয়ে প্রথমে তো এটা হবে, এটা জানা কথাই। এখন যেটা হচ্ছে, চিকিৎসকদের মধ্যে যখন সন্দেহটা হয়, তখন সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো একটু সন্দেহটা বেশি হয়, কারণ তারা ডাক্তারি বিদ্যা বা চিকিৎসা বিদ্যার সম্বন্ধে অতটা তাদের জ্ঞান নেই। কিন্তু আমি এই জন্যই সবার কাছে একটা অনুরোধ করব, ডাক্তার যারা আছেন, স্বাস্থ্যকর্মী যারা আছেন, আপনারা প্রতিনিয়ত খেটেছেন, আপনারা জীবনের বাজি রেখেই খেটেছেন। তো সেই ক্ষেত্রে একটা প্রতিষেধক নিয়ে আপনি কিন্তু অনেক উদাহরণের সৃষ্টি করতে পারেন, এবং মানুষ কিন্তু আপনাদের অনুসরণ করবে, আপনাদের কথা শুনবে, কারণ চিকিৎসকদের কথা মানুষ শুনবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই ক্ষেত্রে যারা চিকিৎসক বা চিকিৎসার সাথে যারা জুড়ে রয়েছেন, তাদের কিন্তু এই ভ্যাকসিন এগিয়ে নিয়ে নেওয়া উচিত এবং এগিয়ে আসা উচিত। তাহলেই কিন্তু অন্য মানুষ, সাধারণ মানুষ যাদের সেই জ্ঞান লাভটা করেননি বা সেই মাত্রায় জ্ঞানটা নেই, তারা কিন্তু উৎসাহিত বোধ করবেন। আমাদের এই প্রক্রিয়াটাকে কিন্তু সফল করতে গেলে বার্তা দিতে হবে। তো বার্তাটা যাতে সফলভাবে পরিবেশন করা হয়, সেই দায়িত্বটা কিন্তু চিকিৎসক মহল, স্বাস্থ্যকর্মীদের মহল, সবাইকে কিন্তু একত্রিতভাবে কিন্তু এগিয়ে আসা দরকার বা প্রয়োজনীয়। এই যে শব্দটা বললেন ডক্টর বিশ্বাস, যে বার্তাটা আমাদের সঠিক হওয়া দরকার। সো এইখানে আমার একটা প্রশ্ন থাকছে যে করোনার সময়ে যেমন লকডাউন বলুন, সোশ্যাল ডিস্টেন্সিং বলুন, মাস্ক পরিহিত হওয়ার কথা বলুন, সবটাই তো আমাদের ম্যান্ডেটরি করা হয়েছিল। ওয়াই নট ভ্যাকসিনেশন? এই জায়গাটায় কেন, মানে এই জায়গাটায় যেহেতু কোনো রকম ম্যান্ডেটরি জায়গা রাখা হয়নি, বাধ্যতামূলক করা হয়নি, মানুষের মধ্যে এর জন্য আবার তৈরি হচ্ছে না তো এমন চিন্তা ভাবনা যে আচ্ছা কোনো রকম তো জোরজারি নেই, সুতরাং আমার না নিলেও হবে? দেখুন, এইটা দুটো জায়গায় আলোচনা করা যায়, দুটো আঙ্গিকে আলোচনা করা যায়। একটা হচ্ছে বাধ্যতামূলক করা যায়। সরকার এপিডেমিক অ্যাক্ট যখন চালু করেছে, এপিডেমিক অ্যাক্টের মধ্যে কিন্তু সরকারের কাছে কিন্তু আইনগতভাবে সেই অধিকার আছে, সেই সিদ্ধান্ত নেবার অধিকার কিন্তু দিয়েছে। আসবো ডাক্তারবাবু এই প্রশ্নে, একটা জাস্ট ফোন নিয়ে আমি উত্তরে আসছি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি কণা রায়চৌধুরী বলছি, কসবা থেকে। হ্যাঁ বলুন। আমি বলছি ডাক্তারবাবুকে নমস্কার। আচ্ছা, কণা রায়চৌধুরী বলছি। আমার ধরুন আমি ক্যান্সার পেশেন্ট, আমি কি ইঞ্জেকশনটা নিতে পারবো? আচ্ছা, আপনি শুনতে থাকুন, ফোন ছেড়ে বলছেন ডাক্তারবাবু। দেখ, আগের দিনও আমি একটা আলোচনায় ছিলাম, সেখানে অংশগ্রহণ করে আমি একটা স্পষ্ট বার্তা দিয়েছিলাম যে 18 বছরের ওপরে কোনো রোগ সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত দেওয়া যাবে না, সেইটা কিন্তু বলা হয়নি বা উল্লেখ করা হয়নি, যা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে সরকারের তরফ থেকে। এইবার হচ্ছে ক্যান্সার পেশেন্ট, সেখানে এটা লাইভ অ্যাটেনিউয়েটেড নয়, এটা একটা ভাইরাসের মারফত গিয়ে শরীরের মধ্যে প্রবেশ করছে, এটা ভেক্টর বর্ন একটা ভ্যাকসিন। সেই ক্ষেত্রে অসুবিধা হওয়ার কিন্তু কোনো কারণ আমি দেখছি না। তবে উনি যখন একটা চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে আছেন, উনি ওনার চিকিৎসকের সাথে যেন আলোচনা করে নেন। তবে আমি এই দূর থেকে একটাই কথা বলবো, যে আপনার কিন্তু অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আপনি নির্দ্বিধায়, অবলীলায় আপনি এই ভ্যাকসিন গ্রহণ করুন যখন আপনার সময়টা আসবে। যে প্রসঙ্গে ছিলাম আমরা ডক্টর বিশ্বাস, যে ম্যান্ডেটরি করা বা না করার জায়গা, এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ, এটা করা যায়, এটা করা যায় না যেটা না, সরকারকে সেইখানে অনেকটা কঠোর একটা সিদ্ধান্ত নিতে হবে। এক নম্বর হচ্ছে, কিন্তু সরকারকে আইন কিন্তু সেই অনুমতি দিয়েছে, সেই অনুমোদন কিন্তু আইনগতভাবে আছে সরকারের, যে সরকার এপিডেমিক অ্যাক্টে এই প্রতিষেধক যাতে বাধ্যতামূলক করা যায় সে ব্যবস্থা গ্রহণ করতে পারে। 2 নম্বর হচ্ছে, যেইখানে সরকারের কাছে আটকে যাচ্ছে, কোনো সরকার কোনো দেশের কোনো জায়গায় আপনি দেখবেন 100% সঠিকভাবে এই মুহূর্তে বলতে পারবে না যে এই ভ্যাকসিন বা এই প্রতিষেধক আগামী দিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করবে না।
সেইখানে দায়িত্বটা কিন্তু সরকারকে নিতে হবে। এই দায়িত্বটা সরকার যেন উল্লেখ করে যে হ্যাঁ, তোমাদের কারুর যদি কোনো নাগরিকের যদি কোনো শারীরিক অসুস্থতা হয় তাহলে দায়িত্বটা আমি নেব, এটা আমার স্কন্ধে আমি এই দায়িত্ব নেব। কিন্তু দায়িত্ব থেকে আমি যদি সরে আসি তাহলে কিন্তু মানুষের মধ্যে সেই উৎসাহ, সেই উদ্দীপনা কিন্তু আর থাকবে না। তখন তারা একটাই কথা বলবে, এত মাস কাটিয়ে ফেললাম, ওই আগে ওই লোকটা নিয়ে নিক তারপর আমি নেব। ওই লোকটাও তখন বলবে আরেকজন ও নিয়ে নিক তারপর আমি নেব। এই করতে করতে কিন্তু প্রক্রিয়াটা ধাক্কা খাবে, ব্যাঘাত ঘটবে, পিছিয়ে পড়বে। সেই জন্য সরকারকে আরো উৎসাহিত করার জন্য অনেক বার্তা দেওয়া উচিত। এখন অনেক বার্তাই যে রাজনৈতিক বার্তা বা বার্তার যে মাঝে মাঝে বার্তাগুলো অনেক সময় ক্লিন্নতা দেখা যায়, সেইগুলো যেন না আসে। এখানে সফলভাবে একটা বার্তা সামনে আসুক এবং বার্তাটাকে মানুষের মনের মধ্যে কিন্তু ঢোকাতে হবে যে আমরা এই প্রতিষেধক শুরু করেছি, লক্ষ লক্ষ মানুষ অসুখ তারা নিয়েছেন, তারা গ্রহণ করেছেন এবং তাদের কিন্তু কোনো রকম শারীরিক অসুস্থতা হয়নি। ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো প্রতিষেধকে হতে পারে। সেই জায়গায় থেকে আজকে তাদেরকে যদি উৎসাহিত করা হয় এবং সেখানে সরকার একটা বার্তা দিল, দায়িত্ব কিন্তু স্থানীয় কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক নেতা সবার কিন্তু একটা দায়িত্ব নিতে হবে, এই দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে। এইখান থেকে সরে গেলে কিন্তু হবে না। কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে কিন্তু আমরা এই প্রক্রিয়াটার ক্ষেত্রে ধাক্কা খাবো। কিন্তু আমি নিজে চিকিৎসক হই, আমি যখন প্রচুর বার্তা পাই মানুষের কাছ থেকে যে আমাদের কবে আসবে, তখন একটাই তাদেরকে আমি আশ্বস্ত করি, ঠিক আসবে সময় মতন। কিছু মাঝে মাঝে হয়তো অ্যাপের একটু প্রবলেম হচ্ছে, সেটা দেখুন সারা বিশ্বে হতে পারে, তান্ত্রিক গোলযোগ হতে পারে। আজকে সব জিনিসটা আমরা যদি বৈদ্যুতিন মাধ্যম বা আজকে আমরা সামাজিক মাধ্যমে করতে যাই তখন কিছু ব্যাঘাত ঘটতে পারে, কারণ পুরোটাই যান্ত্রিক গোলযোগ ছাড়াও বেশিরভাগ মানুষ তো নিয়েছেন এখন অবধি। কিন্তু একটা জায়গায় স্পষ্ট সরকারের কাছে অনুরোধ যে চিকিৎসকদের শেষ করব তারপর শুরু করব, বেশি বিলম্বিত হলে কিন্তু প্রক্রিয়াটা ধাক্কা খাবে। একটা সীমিত সময়ের মধ্যে সবাইকে বলে দিন নিতে হবে, তৈরি আছি আমরা। দেরি হলে কিন্তু তোমাদের আবার যখন আসবে টার্ন, তখন কিন্তু সময়টা যখন আসবে তখন কিন্তু তোমাদের পেতে দেরি হবে। সরকার তোমাকে সীমা বেঁধে দিয়েছে, এই সীমার মধ্যে তোমাকে প্রতিষেধকের প্রক্রিয়াটা গ্রহণ করার যে সময়টা সেটা কিন্তু বেঁধে দিতে হবে, তা না হলে কিন্তু বিলম্বিত হবে। কারণ বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে আজকে যদি 60% দিতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা তো একটা হার্ড ইমিউনিটিতে পৌঁছবো, এটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। হার্ড কিছুটা এসছে এটাও নিয়েও সন্দেহ নেই, কিন্তু ভালো মতন আসতে গেলে প্রতিষেধকের প্রক্রিয়াটাকে শেষ করতে হবে। কারণ দ্বিতীয় ডোজের 14 দিন পর থেকেই কিন্তু অ্যান্টিবডি শুরু হবে। এই অ্যান্টিবডি কেউ বলেছে 1.5 বছর থাকতে পারে, 2 বছর থাকতে পারে, সেটা গবেষণার বিষয়, সেটা আলোচনার বিষয়, সেটা পরে দেখা যাবে। কিন্তু অনেকে যারা সেরে উঠেছেন, যেরকম কিছু গবেষণা আমাদের দেশে বলছে 6 মাস অবধি অ্যান্টিবডি স্থায়ী হতে পারে, তার মানে এটা পরিষ্কার তাদের ক্ষেত্রে প্রতিষেধক লাগবে। তো প্রতিষেধক দিতে গেলে সরকারকে যে কঠোর পরিশ্রম করতে হবে এর সন্দেহ নেই, কিন্তু তার সাথে কঠোর হতে কিছু ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে, যে তুমি যদি না নিয়েছো নিতে হবে না, তোমাকে অন্যজনকে দাও, অন্যজনকে সুযোগ করে দাও, সেই সুযোগটা পাক। কারণ অনেক মানুষ আগ্রহী আছেন, তারা অংশগ্রহণ করতে চাইছেন এই প্রতিষেধক প্রক্রিয়ায়। এটা খুব বাস্তব কথা যে মানে কাঁধে তুলে নেওয়ার দায়িত্বর কথা বলছিলেন ডক্টর বিশ্বাস, কিন্তু কিয়দংশ তো কাঁধে তুলে নেওয়া হয়েছে। কারণ যখন 100% সিট সংখ্যা নিয়ে প্রেক্ষাগৃহ চালু হচ্ছে, প্রেক্ষাগৃহ তো চালু হয়েছেই, এবার থেকে 100% সিটে প্রেক্ষাগৃহ চালু তো অনুমতি মিলেইছে, সেখানে তো নিশ্চয়ই সরকার কাঁধে দায়িত্ব নিয়ে চলছে। তো প্রতিষেধকের ক্ষেত্রেও সম্ভাবনা হয়তো থাকে। বাই দ্য ওয়ে, এখান থেকে একটা প্রশ্ন আমার মনে এলো ডক্টর বিশ্বাস, যে এই যে এক ধরনের আমরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লেট হওয়া করোনাকালে এবং পরবর্তীকালে লেট হয়ে শুরু হওয়া এবং প্রেক্ষাগৃহগুলো ধীরে ধীরে চালু হওয়া, কারণ প্রত্যেকটা সময় কিন্তু মানে সঙ্গে কিন্তু অর্থনীতি জড়িয়ে রয়েছে। এবারে এই যে প্রেক্ষাগৃহের 100% যে বসার বিষয়বস্তুটা তৈরি করা হলো, তাতে রিস্ক ফ্যাক্টর তো থাকছে কি থাকছে না? কারণ এখনো তো করোনা যায়নি। একটা
একটা কথা বলে রাখি, প্রতিষেধক নেওয়া মানে কিন্তু করোনা আটকানো নয়। প্রতিষেধক নেওয়া মানে কিন্তু করোনার দাপটটা কমিয়ে দেওয়া, করোনা যাতে মৃত্যু না করতে পারে, মৃত্যু মিছিল যাতে না হয়, বা শরীরের প্রদাহটাও এত বেশি না হয়ে যায়, অতিরিক্ত না হয়ে যায় যে আমাদের মৃত্যু ঘটে বা আমাদের অঙ্গগুলো নষ্ট হয়ে যাওয়া। করোনাকে আটকাতে গেলে সেই মাস্ক, সেই পরিচ্ছন্নতাটা রাখতে হবে। আপনি যে কথাটা বলছেন, আজকে সিনেমা হলে গেলে নিশ্চয়ই হতে পারে করোনার ক্ষেত্রে করোনা ভাইরাস একজন আরেকজনকে দিতে পারে। কিন্তু একটা কথা আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। দিল্লিতে কিছু স্কুল খোলা হয়েছিল, সেখানে কিন্তু পরিসংখ্যান যদি দেখেন 60% হচ্ছে ছাত্রদের উপস্থিতি। সুতরাং এখনো একটা বড় অংশ কিন্তু তারা ভীত সন্ত্রস্ত, তারা ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন না। কোনো সরকারি জোর করতে পারেন না। প্রেক্ষাগৃহ যে খুলবে, প্রেক্ষাগৃহ খুলুক, কিন্তু আমি এখনো বিশ্বাস করি প্রেক্ষাগৃহ 100টা যদি সিট থাকে 100টা সিট কিন্তু ভরবে না। সেখানে কিন্তু আপনি দেখবেন 30 থেকে 40টা বা খুব বেশি হলে 50টা। সুতরাং এখানে পুরোভাবে ভরে যাবে, গিজগিজ করবে, ভিড় হয়ে যাবে, লাইনে পড়বে না, ওরকম হবে বলে আমার মনে হয় না। মানুষ আরো সময় নেবে। এতদিন তারা প্রেক্ষাগৃহে যাননি, অভ্যেসটা এমনি বদলে গেছে। বাড়িতে বসে এখন যদি টিভি দেখে ফেলি, সিনেমা দেখে ফেলি, অসুবিধা কোথায়? এখন তো কত স্টার আছে, কত হইচই আছে। তো মানুষ বাড়িতে বসেই হইচই যদি করে ফেলে, তাহলে আর প্রেক্ষাগৃহে গিয়ে ওই ঝুঁকি নেবে না। সেই ক্ষেত্রে খুলে দিয়েছে সেটা ব্যবসায়িক স্বার্থে, খুলে দিয়েছে সেলিব্রিটিদের কথা ভেবে, যাদের কথা অত ভাবার দরকার পড়ে না। সেই ক্ষেত্রেও আমার বক্তব্য হচ্ছে এটা অর্থনৈতিক দিক থেকে একটা সিদ্ধান্ত, কিন্তু বাস্তবিক চিত্রটা আপনি যত দিন যাবে আপনি নিজে গিয়ে দেখবেন, বা সাংবাদিকরা তো এটা কভার করবে, এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু সেই ভিড় কিন্তু এখনো পর্যন্ত দেখা যাবে না বা হবে না, একটা দুটো দিন ছাড়া, বা খুব বেশি হলে একটা দুটো সিনেমা ছাড়া। এটা তো একদম বাস্তব বিষয় যে মানুষ অনেকটাই কিন্তু এখন সচেতন। আবার সচেতনতার শব্দটার মধ্যেও একটা প্রশ্নচিহ্ন লাগে, কারণ সম্প্রতি রাজনৈতিক কিছু গ্যাদারিংয়ে যেভাবে মানুষের ঢল আমরা রাস্তায় দেখছি, সেটা আম জনতার ঢল দেখছি, এবং সেইখানে প্রেক্ষাগৃহ বাইরে থেকেও মানুষ যে এত উপচে পড়া ভিড় বানাতে পারে সেটা আমাদের মানে ধারণার বাইরে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন ডক্টর বিশ্বাস, যে এই যে আপনি বলছেন যে ভ্যাকসিনেশন মানেই করোনা দৌড়ে পালিয়ে যাচ্ছে, তা তো নয়। করোনা তো এখনো আমাদের সঙ্গেই সহাবস্থান করছে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে এতটাও মানে একেবারে নিজেদেরকে উদাসীন করে ফেলা কতটা ক্ষতিকারক আগামী দিনের জন্য বা ভবিষ্যতের জন্য হতে পারে? দেখুন, উদাসীন হওয়ার বা সহজভাবে বিষয় নেওয়ার কিন্তু কোনো প্রশ্ন এখন নেই। ভ্যাকসিনও যে কাজটা রাতারাতি করবে তা নয়। দ্বিতীয় ডোজের 14 দিন পর থেকে যদি হয়, সেটাও কিন্তু ভ্যাকসিন কয়েক মাস, সেটা 6 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 9 মাসও হতে পারে। সঠিকভাবে সেই তথ্য আমাদের কাছে নেই যে কবে সম্পূর্ণভাবে শরীরে অ্যান্টিবডি থাকবে এবং অ্যান্টিবডি ভাইরাসকে নিঃশেষ করবে। সেই ক্ষেত্রে সচেতনতা পুরো এই বছরটা 2021টা কিন্তু আমরা হালকাভাবে নিতে পারি না। আমাদের কিন্তু 2021টাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদেরকে সেই সচেতনতার বার্তাটা ছড়িয়ে দিতে হবে। এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়ে যায়নি করোনা। এরপর তো একটার পর একটা মিউটেশন হয়। আমি কাউকে ভীত সন্ত্রস্ত করতে চাইছি না, কিন্তু বাস্তব এটাই, ভাইরাস কিন্তু সব পরিবর্তন করে নিজের পরিকাঠামো। নতুন কিভাবে আঘাত করে সেটা তো আমরা জানি না। এই মুহূর্তে এই সময় বলাটা সেটা সত্যি কথা অসুবিধার বা মুশকিলের, কিন্তু তবুও এখন আমরা যদি এই মুশকিল আসান করতে যাই, তাহলে কিন্তু আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। সেই পরিস্থিতি, স্বাভাবিক পরিস্থিতি আসেনি। এখন যেটা হচ্ছে, সামনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা গণতান্ত্রিক উৎসব হতে চলেছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের, দেখুন আজকে আমি ডাক্তার হিসেবে আমার তো 100 জন লোককে নিয়ে মিছিল করার প্রয়োজন হয় না, আপনারও হয় না একদম। কিন্তু রাজনৈতিক নেতাদের আজকে তাদের শক্তি প্রদর্শনটা কিন্তু হয় কত সংখ্যার মানুষকে তারা একজোট করতে পেরেছে একটা জায়গায়। এটাই হচ্ছে আসল জায়গাটা, লক্ষ্যটা তাদের উদ্দেশ্যটা এখানে, যে যত মানুষের জনসমাগম তারা করতে পারবে,
পাশাপাশি যারা বাসে করে যাচ্ছেন, রিক্সায় করে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, তারা বুঝবেন এই মানুষটার এই জোর, এত লোক হয়েছে। দেখবেন এটা আমি একটা আজকে কোনো একটা মিটিং আছে, আমি একটা ছোট্ট পোর্টালে দেখছিলাম এই জায়গায় ফাঁকা, এখনো লোক আসেনি। তার মানে কি চাইছেন ওখানে? তারাও চাইছেন, তারাও বিমর্ষ হয়ে যাবেন যে যদি আজকে লোক ওখানে জনসমাগম না হয়, তার বক্তব্য শোনার কতজন কে আছে। আমরা এখনো পুরোপুরি নিজেদের ডিজিটাল করে উঠতে পারিনি, বা আমরা সেই আধুনিক অস্ত্রগুলো ব্যবহারের থেকে একটু এখনো দূরে আছি। সেই ক্ষেত্রে রাজনৈতিক নেতারা যদি কিছুটা নিজেদেরকে নিয়ন্ত্রণ করেন, জনসমাগমটা কিছুদিন আটকে রাখতে পারেন, তাহলে কিন্তু এই রোগ অনেকটা কমে গেছে, কিন্তু পুরোটাই কমতে তো হবে। মৃত্যু তো হয়েছে, এখনো হচ্ছে, কমে গেছে সংখ্যাটা, কিন্তু আমরা তো চাই যে একটা মৃত্যু যাতে না হোক। সেই চাহিদাটা মেটাতে গেলে রাজনৈতিক নেতাদের কাছ থেকে কিন্তু বার্তা থাকতে হবে, তাদের বার্তা দিতে হবে। তারা কিন্তু বলবে আমরা মাস্ক নিয়ে আপনারা মিটিং এ আসুন, দূরত্ব রাখুন, কিন্তু এক একটা ছোট্ট জায়গার মধ্যে হাজার হাজার লোক, সেখানে কি করে আপনি দূরত্ব রাখবেন? সেখানে তো 300-400, যেখানে 1000 লোক ধরবে সেখানে 300 লোক ধরবে না, যদি আমরা ঠিক মতন মেনে চলি সবকিছু বিধি। সেই জায়গাটাতেই অসুবিধা হচ্ছে, সেই জন্য কিছু রোগ ছড়াচ্ছে। তবে টেস্টটাও শুনেছি কমে গেছে। টেস্ট কমালে কিন্তু হবে না, আমাদের কিন্তু যতদিন না প্রতিষেধকের দেওয়ার যে প্রক্রিয়া শেষ হয়, টেস্ট কমলে কিন্তু হবে না। আর যেসব জায়গায়, যে রাজ্যগুলোতে নির্বাচন হয়, সেখানে কিন্তু সরকারকে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে পরিস্থিতির ওপর। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে কিন্তু উৎসবের যে মজাটা, সেই মজাটা কিন্তু আর থাকবে না। তখন মানুষকে যদি আবার হাসপাতালমুখী হতে হয়, সেটা কিন্তু দুঃখের জায়গা হবে, বেদনার জায়গা হবে। সেই জায়গাগুলো আশা করি একটা সিদ্ধান্তে সব রাজনৈতিক নেতারা দিতে পারবেন, এবং রাজনৈতিক নেতারা তারা বিজ্ঞ, তারাও আশা করি একটা এমন কিছু বার্তা দেবেন যাতে মানুষ সুস্থ থাকে। তার সাথে একই সাথে রাজনৈতিকভাবে তারা আকৃষ্ট, যখন যে দলের হোক না কেন, যে দলের মত তারা পোষণ করুক না কেন, সেই দলের প্রতি তাদের আনুগত্য নিশ্চয়ই থাকবে। তার সাথে তাদের শরীরটাকে যে ঠিক রাখতে হবে, সেই বার্তাটাও কেন স্পষ্টভাবে আসে। ডক্টর বিশ্বাস, একটা কথা বলি, মানুষের তো টেনশন ক্রিয়েট হয়ে যাওয়াটা খুব মারাত্মক একটা রোগ। কেন বলছি? হাইপার টেনশনে যারা ভোগেন, যারা আন্ডার মেডিকেশনে রয়েছেন, এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে প্রথমত একটা প্যানিক তারা হয়েছিলেন করোনাকে কেন্দ্র করে, বা এখনও হয়ে রয়েছেন। নতুনভাবে ভ্যাকসিন নিয়েও কিন্তু তারা আতঙ্কিত, কারণ তারা অলরেডি কিন্তু ওষুধের মধ্যে রয়েছেন। এই ধরনের পেশেন্টদেরকে শান্ত করে তাদেরকে বুঝিয়ে ভ্যাকসিনেশনের জায়গায় নিয়ে যাওয়াটা কতটা জরুরি, বা তাদের ক্ষেত্রেও বা ভ্যাকসিনেশনটা প্রয়োজন আছে এটা বোঝানোটাই বা কতটা জরুরি, বা কিভাবে করবে এই কাজটা তারা? দেখুন, অনেক মানুষের আনুষঙ্গিক রোগ আছে, এই জন্য চিকিৎসা স্বাস্থ্যকর্মীদের পরে কিন্তু যে মানুষরা নির্দিষ্ট করা হয়েছে যাদের জন্য যে প্রতিষেধক দেওয়া হবে, তারা হচ্ছে 50-এর ওপর। 50-এর ওপর আনুষঙ্গিক রোগ আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক মানুষ আছেন, কেউ হাইপার টেনশন আপনি বলছেন, কারুর আছে মধুমেহ রোগ, কারুর কিডনি সমস্যা, কারুর হৃদরোগের সমস্যা, তারা সবাই কিন্তু ওষুধ খেয়ে চলেছে। আমাদের ক্ষেত্রে স্পষ্ট বার্তা, যে ওষুধই খাও, বয়স আর আনুষঙ্গিক রোগ থাক, ওষুধ কিন্তু খেতে হবে, কারণ অন্য সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে কোভিডের থেকেও আরো বড় হচ্ছে হার্টের অসুবিধা, সাধারণ হার্ট অ্যাটাক সাংঘাতিক তো এইবার হচ্ছে বাকি আজকে ডায়াবেটিসের ক্ষেত্রে নানান অসুবিধা হতে পারে, কিডনি থেকে চোখ, হার্ট সব হতে পারে, নার্ভ সব শেষ করতে পারে ডায়াবেটিস। সেই ক্ষেত্রে আজকে এইখানে দাঁড়িয়ে ওষুধ নাও, সবকিছু শর্করার মাত্রা কন্ট্রোল করো, ওষুধ নিয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখো। তার সাথে হচ্ছে যখন প্রতিষেধকের সময় আসবে, প্রতিষেধকটা নাও। এখন একটা বয়স্ক 65-র ওপর হলেই আমরা ইনফ্লুয়েঞ্জা প্রত্যেক বছর দিতে বলি, আর 65-র ওপর নিউমোনিয়ার ভ্যাকসিন 1 বছর দিতে বলি, আর 65-র আগে হলে 2 বার দিতে বলি 5 বছরের ব্যবধানে, সেটা নিউমোনিয়ার ক্ষেত্রে। ইনফ্লুয়েঞ্জা প্রত্যেক বছরই নিতে বলি। তার সাথেই নতুন প্রতিষেধক জুড়লো, সেটা হচ্ছে করোনার প্রতিষেধক। তবে করোনার প্রতিষেধক যেটা ঘটনা, এই যে একটা কথা এর মধ্যে বলে রাখি,
যে আমরা সাধারণত দুটো করে প্রতিষেধক দিই, সেটা কোভিশিল্ড হোক কোভ্যাক্সিন হোক, দুটো করে আসবে। কিন্তু এর মধ্যে একটা নতুন জ্যানসন কোম্পানি যেটা বার করেছে, যেটা বেলজিয়ামের গবেষণা হয়েছে, সেটা একটা দিলে প্রায় 80%, 65 থেকে 80% সাফল্য লাভ করেছে। সেটাও কিন্তু একটা বড় দিক। তো ভবিষ্যতে আমি ভারতবর্ষের সরকারকে এটাই বলবো যে আজকে ইউকে যদি করতে পারে, যদি, এবং দামটা মাত্র 7 পাউন্ড, সেটা আপনি হিসেব করে দিন, সেটা আমাদের এখানে মনে হয় মানে আমার যত 700 থেকে 800 টাকার মধ্যে হবে, বা একটু কম হবে 700 টাকার থেকে। আমি পাউন্ডের হিসেবটা জানি না ভারতবর্ষের কারেন্সিতে কত হয়, কিন্তু এই ভ্যাকসিনটার কথাও কিন্তু ভারতবর্ষ ভাবতে হবে। তাহলে কি দেওয়াটা অনেক, প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যাবে। একটা যদি প্রতিষেধকে একটা শট দিলে সেটা যদি চলে যায়, অনেকটা অ্যান্টিবডি এসে যায়, তাহলে অসুবিধা কি? সুতরাং ভারতবর্ষের ক্ষেত্রে আমার মনে হয় জ্যানসনের ভ্যাকসিনটাও কিন্তু ভাবার সময় এসেছে। আর তার সাথে আপনার যে প্রশ্নটা, প্রতিষেধক মানুষকে উৎসাহিত করতে হবে, বয়স্ক মানুষকে। আরেকটা কথা, অনেক মানুষ কিন্তু হাঁটাচলা ঠিক মতো করতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু কোন স্বাস্থ্যকর্মীদের একটু যদি এই ব্যাপারটাও চিন্তা করেন যে দোকানে রাখা, দোকানে কবে রিটেলে রেখে দেওয়া, সেটাও কিন্তু, কারণ বাড়িতে এসে তাহলে দিয়ে যেতে পারবে, কারণ স্বাস্থ্যকর্মীদের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু বয়স্ক মানুষ আছে যারা হাঁটতে চলতে ঠিক মতো পারেন না, তাদের ক্ষেত্রেও তো এই প্রতিষেধকটা লাগবে। অন্যান্য ক্ষেত্রে আজকে দোকানে আছে, দোকানে একটা একটা দামে পাওয়া যায় অনেক ভ্যাকসিন, সেইগুলো বাড়িতে এসে দেওয়া যায়। কিন্তু কোভিডের ক্ষেত্রে সরকার যেন আর 3-4 মাসের মধ্যে এই সিদ্ধান্ত নিতে পারেন, এই ব্যবস্থাটা সরকারকে দেখতে হবে যে দোকানে দোকানে, তবে সেটা ভেজাল না হলেই হলো। কারণ আজকে উড়িষ্যা নিয়ে একটা কথা হচ্ছে, উড়িষ্যায় কিন্তু ভ্যাকসিনের জায়গায় কিন্তু একদম গঙ্গা জল ঢুকে গেছে। তো সেই জায়গায় যাতে কোনো ভেজাল জিনিস না আসে, সেটার জন্য কিন্তু নজরদারিটা দরকার। কে কবে নিল সেই মডেল নাম্বারটা যদি আমরা ট্র্যাক করতে পারি, তাহলে কিন্তু অনেকটা অংশে আমরা কমিয়ে নিতে পারবো এই ভ্যাকসিনের যে মানে নিয়ে যে যদি কোনো দুর্নীতি হয়। তো সেই ক্ষেত্রে আশা করি এই ব্যবস্থাগুলো চললে একটা দিন আমরা এই সফলভাবে এই প্রক্রিয়াটাকে শেষ করতে পারবো, এবং ভালোভাবে এই প্রক্রিয়াটা মানুষ গ্রহণ করবে। 60% আপনি বলছিলেন, যেমন যদি আমাদের ভ্যাকসিনেশনটা এরকম হতো যে শুধুমাত্র স্বাস্থ্যকর্মী না, তার সঙ্গে সঙ্গে প্যারালালি মানে কিছু শতাংশ স্বাস্থ্যকর্মী পরে প্যারালালি সাধারণ মানুষকেও দেওয়া হয়, এটা 60% যদি মানুষ ভ্যাকসিনেশনের আন্ডারে আসে, তাহলে হার্ড ইমিউনিটিটা ক্রিয়েট হবে। এবার এই চিন্তাভাবনার ক্ষেত্রে আমি সেদিন আপনাকে একটা প্রশ্ন করেছি, আমাদের আজকের দর্শকদের জন্য আমি আবারও করতে চাই প্রশ্নটা, যে এই যে হার্ড ইমিউনিটি ক্রিয়েট হয়ে যাওয়া, 60% মানুষের ভ্যাকসিনেশন হয়ে গেলেই আমি সেফ, আমি ফাইন, দেন আমার দরকার নেই আর ভ্যাকসিন নেওয়ার, এই চিন্তা ভাবনাটা কতটা যুক্তিযুক্ত? এটা তো একটা সায়েন্স, আপনি বলছেন একটা মেডিকেল সায়েন্স বলছে, কিন্তু সাধারণ মানুষের, আমজনতার ক্ষেত্রে ভাবনাটা কতটা যুক্তিযুক্ত, কতটা বেঠিক? এখন হচ্ছে কে কতটা আগ্রহী। আমি 60-এ থাকবো না আমি 40% থাকবো, মুশকিলটা হচ্ছে ওই জন্য যার সুযোগ আসছে তারা নিয়ে নিন, যাদের সুযোগ আসছে। আপনি 40-এ, আগে তো অনেক লোকই বলবে আমরা 40-এ থাকতে চাই, 60-এর লোকরা যাক, তুমি 60-এর লোক, 60%-এর মধ্যে পড়ো। ওই জন্য 60%টা নিতে গেলে তো মানুষকে আগ্রহ আগে জোগাতে হবে, এই আগ্রহটা তৈরি করতে হবে। আগ্রহী হলেই মানুষ এগিয়ে আসুক, এই করতে করতে 60% পেরিয়ে যাবে। সেই জন্য ওই ঝুঁকিটা কেউ নিতে পারবে না। তোমার যদি সময় আসে, তোমাকে যদি এরকম একটা বার্তা পাও, তাহলে তুমি এগিয়ে যাও, তুমি নাও। তুমি কেন তুমি আরেকটা মানুষকে ঠেলে দিচ্ছ অন্য জায়গায়? সেই জন্যই ব্যাঘাত করো না। তোমার জন্য সেই দিন আরেকটা লোকের কিন্তু ভ্যাকসিন হয়নি, এইটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি দেশের নাগরিক, তোমার একটা দায়িত্ব আছে, তুমি সেই দায়িত্বটাকে মানে তোমার একটা দায়িত্ব আছে, দায়িত্বটাকে তোমাকে নিতে হবে, দায়িত্ব এড়িয়ে যেতে পারো না তুমি। সেই ক্ষেত্রে আমার যেদিন আসবে তার আগে না হলে জানিয়ে দাও যে আমি সেদিন যাবো না, সেটা 2-3 দিন আগে, তাহলে আরেকটা মানুষকে ওই দিন দিতে পারবে। অনেক মানুষ আগ্রহী, তো সেই আগ্রহ যাদের আছে তাদেরকে কেন আমরা বঞ্চিত করব? কিন্তু এরকমও তো হচ্ছে, অনেক ডাক্তার যায়নি, অনেক স্বাস্থ্যকর্মী যায়নি, কারণ মাঝে মাঝে তারা একটা ছবি তাদের মনে রেখে গেছে, তারা স্বপ্নেও দেখছে, দিনেও দিবারাত্রই স্বপ্ন দেখে যাচ্ছে, যে দুঃস্বপ্ন দেখছে আমার কিছু যদি হয়ে যায়। আরে হয়তো নি, এতগুলো লোক তো নিয়েছে, আমিও তো নিয়েছি, লক্ষ লক্ষ লোক, 30 লক্ষ কাছে বোধহয়, যতদূর আমার হিসেবটা একদম আজকে জানা নেই, 30 লক্ষর কাছে প্রায় নিয়েছে। তো কেন আমরা এই ভয়টা পাচ্ছি? 30 লক্ষ কারোর তো কিছু হয়নি, একটা দুটো, 30 লক্ষর মতো 1-2 জনের কি হলো সেইটা নিয়ে আমি এত ভাববো কেন? আমি আমারটা দেখাবো, পথটা দেখাবো। আমাকে তো 80 কোটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই ভ্যাকসিন। আমি যেদিন যাচ্ছি না সেদিন ভ্যাকসিনটা নষ্ট হচ্ছে, সেটা কি আমি বুঝতে পারছি?
তখন না হয় ব্যবহার করা যাবে। এই জন্য সরকার পরিষ্কার কথা 1 মাসের মধ্যে বেঁধে দিক, তুমি নিলে নাও, নিতে হবে না, এর পরের মানুষ যারা আগ্রহী মানুষ তারা এসে যাক। কিন্তু আমি তাদের জন্য অপেক্ষা করতে করতে ঘুরিয়ে ফিরিয়ে করছি, যেরকম একজন ডাক্তারের কাছে 3টে হাসপাতাল থেকে মেসেজ এসেছে যে 3টে হাসপাতালে হয়, এই জায়গাগুলো ঠিক করতে হবে। যারা নিচ্ছে না, যারা নেয়নি ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, পরে আবার দেওয়ার সুযোগটা করা যাবে বেশ কয়েক মাস বাদে। তার সাথে যে মানুষরা আগ্রহী তাদেরকে ডেকে নাও, যে আজকে তাদের নামটা নথিভুক্ত করে নাও, লিপিবদ্ধ করে নাও। সে তো তোমাদের তো প্রমাণ লাগবে, প্রমাণ তো নিশ্চয়ই সেখানে আধার কার্ডে তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে তুমি আজকে ভ্যাকসিন নিয়েছো। আমি চাই ওই 10টা মানুষ বা 100টা মানুষকে দিনে দিলে যেন একটাও ভ্যাকসিন নষ্ট না হয়, একটাও ভ্যাকসিন মানে কোনো কারণে বেকার না হয়ে যায়, সেটাই আমার ভয়টা। ওই জন্য 100টা মানুষকে দেখে নাও, নিয়ে সেইটা লোকাল জায়গায়, স্থানীয় জায়গায় মানুষের সাথে ব্যবস্থা করে নাও, স্থানীয় হাসপাতালকে দায়িত্ব দিয়ে দাও। তারপর তারা আজকে ডেটাটা পাঠিয়ে দেবে সরকারের কাছে, সরকারের কাছে নথিভুক্ত থাকলো, সরকারের কাছে ওই নথি থাকবে যে এই মানুষটা নিয়েছে, আবার তাকে 28 দিন পরে দিয়ে দাও, আর যে নেয়নি তাকে ছেড়ে দাও। 28 দিনের গ্যাপ, এবং এই 28 দিনের গ্যাপের মধ্যে আবার দ্বিতীয় ভ্যাকসিনেশন এবং নিজেকে প্রিপেয়ার করে ফেলা, যেটা বারবার করে বার্তা আসছে, আপনার তরফ থেকেও আসছে, আপনি একজন চিকিৎসক, যে আপনি নিজে নিয়েছেন অলরেডি ভ্যাকসিন, এবং সেক্ষেত্রে কিন্তু ডক্টর বিশ্বাস বারবারই বলছেন যে সচেতন হওয়ার জন্য সবার আগে দরকার নিজের মনকে সচেতন করা। মানে আমি কতটা সচেতন, কানটার থেকে মনটাকে সজাগ করাটা খুব জরুরি আমার মনে হয়, এবং সেই জায়গা থেকে কিন্তু আপনি সচেতন হলে আপনার ভ্যাকসিনেশন কি, আপনার সুস্থতার মেন জায়গাটাই তৈরি হবে। সেখানে ভ্যাকসিন আপনি 28 দিন পরে যখন দ্বিতীয়টা নেবেন, অলরেডি আপনি প্রিপেয়ার হয়ে গেছেন, ফার্স্টটা নিয়েছেন, দেন আপনি সেকেন্ডের জন্য এগোচ্ছেন। আর যারা একটাও নেননি তাদের ক্ষেত্রেও ডাক্তারবাবু যেটা বলছেন যে নিয়ে নিন, আর যে নিচ্ছে না তাকে সরিয়ে পরবর্তীকে জায়গা করে দিন। যেমন সম্প্রতি আমরা গত কালের কথাই বলছি ডক্টর বিশ্বাস, যে কেরল সরকার কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নতুন করে নিয়েছে, নিউ স্ট্রেন অফ করোনা, এবং তারা রীতিমতো নিয়ম করে দিয়েছে যে কি কি নিয়মবিধি বা বিধিনিষেধ পালন করতে হবে সমস্ত নাগরিকদের ক্ষেত্রে। তো এই যে নিউ স্ট্রেন, ভ্যাকসিনেশন চলুক, তবু তার সঙ্গে সঙ্গে প্যারালাল নিউ স্ট্রেনটা রয়েছে, আমাদের কিভাবে সচেতন থাকতে হবে সাধারণ মানুষকে? দেখুন, আমাদের সচেতন, আমরা অনেকটা সচেতনতা বৃদ্ধি আমাদের হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে একটু আমরা হালকাও হয়ে যাচ্ছি। হয়তো মাস্কের ক্ষেত্রে হচ্ছি, আপনি রাস্তায় দেখবেন অনেকে মাস্ক ছাড়াই কিন্তু তারা বেরিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এই মনোভাব তৈরি হয়েছে যে করোনার দাপট কমে গেছে, করোনা আর আমাকে মারবে না, মৃত্যু ভয়টা সব থেকে বড় ভয়, সেই জন্যই আজকে মানুষের ওইটাই আগে। কিন্তু একটা কথা, মৃত্যু ভয় হতে পারেনি, মৃত্যু ভয় হয়তো কিছুটা কমেছে, সেটা আমি বলছি, আমি এটা পরিষ্কার করেই বলছি, কিন্তু যে সচেতন আমাদের হতে হবে, এখনো করোনা কিন্তু শেষ হয়ে যায়নি, এটা মাথায় রাখতে হবে যে করোনা এখনো উপস্থিতি আছে, করোনা কিন্তু মৃত্যু ঘটছে করোনার জন্য। যদি একটাও মৃত্যু সারা ভারতবর্ষে না ঘটতো তখন আমি নিশ্চিতভাবে বেরিয়ে পড়তাম, সহমহিমায় আমি বেরিয়ে আসতাম, কিন্তু সেই ঘটনাটা ঘটছে না। সেই ক্ষেত্রে আমরা এখনো মানে উপেক্ষা করতে পারি না করোনার সমস্যা, করোনা নিশ্চয়ই হচ্ছে, করোনা চলছে। সেই ক্ষেত্রে আমরা যদি মাস্ক ছাড়া লোকের সাথে বসে একটা চায়ের দোকানে গিজগিজ করে বসে যাই, বা সিনেমা হলে গিজগিজ করে চলে যাই, সরকার তো দেবে, কারণ সরকার অর্থনীতির কথা ভাবতে হবে সরকারকে, নয়তো কলাকুশলী সবাই তো বিগ শট নয়, সবাই তো বিগ বি নয়, তাই এরকম কলাকুশলী আছে যারা সারাদিন খেটে পড়ছে, তাদেরকে তো দিন আনা দিন খায় তারা, তাদের ক্ষেত্রেও তো ভাবতে হবে। এই জন্য সরকার তাদের ক্ষেত্রে ভেবে এতটা ভাবনা চিন্তা করেছে, তারা যেন নিরন্ন হয়ে না তারা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে সবার ক্ষেত্র ভেবেই সরকার করেছে। কিন্তু একই সাথে সরকারকে যে বার্তাটা দেওয়া উচিত সেটা কিন্তু স্পষ্টভাবে, যে এখনো করোনা কিন্তু শেষ হয়নি, করোনার ইতি ঘটেনি, করোনার যেদিন সমাপ্তি ঘটবে, যবনিকা পতন হবে, তখন আমরা আবার সমমহিমায় ফিরবো। আপনারা মাস্কটা আর দূরত্বটা এখনো বজায় রাখুন, যেখানে যেখানে যাচ্ছেন, যেখানে জনসমাগম হওয়ার বা জনসমক্ষে আসার একটা সম্ভাবনা রয়েছে। ডক্টর বিশ্বাস, এই যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যে বিশেষ করে গর্ভবতী মহিলা যারা রয়েছেন একদম এই স্টেজটার মধ্যে, তাদের ক্ষেত্রে কতটা তারা এগিয়ে যাবে, তৎপর হবে এই বিষয়ে একটু যদি বলেন। আসল গর্ভবতী মহিলাদের ওপর না পরিসংখ্যানটা খুব কম, যদি বেশি করে আরো গবেষণা হতো তাহলে কিন্তু সিদ্ধান্তে উপনীত হওয়া খুব সহজ ছিল। এই কারণে সংখ্যাটা এত কম, সেই কারণে এখন অবধি গর্ভবতী মহিলারা এই আওতার বাইরে আছেন। কিন্তু একটা কথা, যতটুকু গবেষণা এসছে,
যে গর্ভবতী মহিলারা নিশ্চয়ই ভ্যাকসিন নিতে পারেন যদি সেই প্রয়োজনীয়তা হয়। ভারতবর্ষ এখনো সেইভাবে কিছু বলেনি, কিন্তু অন্যান্য দেশের কিছু গবেষণা কিন্তু স্পষ্ট করে দিয়েছে এই প্রতিষেধক গর্ভবতী মহিলাদের কিন্তু বড় কিছু সমস্যা করার কথা নয়। কিন্তু আমরা এই ঝুঁকি নিতে পারি না, কারণ আবার যদি গর্ভবতী মহিলাদের কিছু গোলমাল হয় ভারতবর্ষের মতন দেশে, যেখানে পরিকাঠামোর কিছুটা অভাব রয়েছে, হাসপাতালের অপ্রতুলতা রয়েছে, চিকিৎসকের অপ্রতুলতা রয়েছে, সেই জায়গাতে আমরা এই মুহূর্তে সেই ঝুঁকিটা নিচ্ছি না। সেটা একদিকে ভালো সিদ্ধান্ত, কিন্তু এই জন্য গর্ভবতী মহিলারা এই সময়টা একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন, সেটাই অনুরোধ করব। যাতে কোনো ঝুঁকি না নেন সেটা অনুরোধ করব। এই জন্যই এতগুলো ভারতবর্ষের সরকার বা আইসিএমআর এই সিদ্ধান্তটা নিয়েছেন। কিছু ক্ষেত্রে যেমন আমি একটু আগে বলছিলাম যে মৃত্যুর সংখ্যা ভ্যাকসিনকে কেন্দ্র করে আমাদের কাছে যেমন খবর এসছে বা খবর হয়েছে, ঠিক একইভাবে তো নানান খবর ঘুরতে থাকে ডক্টর বিশ্বাস। যেমন গর্ভবতী মহিলাদের প্রসঙ্গ আমি তুললাম, এরকমও খবর এসছে সাউথেরই নামজাদা কোনো এক সিলভার স্ক্রিনের একজন ব্যক্তি যার স্ত্রী গর্ভবতী ছিলেন, তিনি করোনা এফেক্টেড হয়েছেন, তার সঙ্গে তার গর্ভাবস্থায় তার সন্তানও কিন্তু করোনা এফেক্টেড হয়েছে আফটার ডেলিভারি দেখা গেছে। এবং বিষয়টা হচ্ছে এটা কতটা মানে কিভাবে নিজেকে সেভ করা যায়, আপনি তো বললেন যতটা সম্ভব নিজেকে সুরক্ষিত রাখবো। আমি আসবো, একটা ফোন রয়েছে আমাদের সাথে, কেউ আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পায়েল দাস বলছি বর্ণনগর থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি আমার একটা কোয়েশ্চেন আছে। 2020-তেই আমার বাবার আর কি সিরোসিস অফ লিভার প্লাস ডায়াবেটিস ধরা পড়েছে, মানে সেম পয়েন্টে ব্লাড স্ট্রোকও হয়েছিল আফটার 1 মান্থ। তো উনি কি এই ভ্যাকসিনটা নিতে পারবেন? সুগারও আছে। সুগার রয়েছে, আর কি বললেন? সুগার আছে, ভ্যারিসের অপারেশন হয়েছে, আর আপনার সিরোসিস অফ লিভার। সিরোসিস অফ লিভার রয়েছে, উনি ভ্যাকসিন নিতে পারবেন কিনা? বিশ্বাস দেখুন, সিরোসিস অফ লিভারটা আজকাল আমরা ক্রনিক লিভার ডিজিজ বলি। তার সাথে একটা হয় পোর্টাল ভেইন বলে একটা শিরা আছে যার নাম হচ্ছে পোর্টাল ভেইন। সেইটার অনেক সময় যখন রক্তচাপ বেড়ে যায় আমরা তাকে মেডিকেল পরিভাষায় পোর্টাল হাইপারটেনশন বলি। তার থেকে ওনার ভ্যারিক্স আছে। এখন ভ্যারিক্সের কোন স্টেজে আছে ওটা ডাক্তারবাবু নিশ্চয়ই বলে দিয়েছেন ওনাকে। আপনারা কিন্তু ভ্যাকসিন প্রতিষেধকের সাথে যে প্রশ্ন, ডায়াবেটিস আর ক্রনিক লিভার ডিজিজ যে রয়েছে, সেই জায়গাটা হচ্ছে তাতে কিন্তু ভ্যাকসিন নিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ করোনা হলে সমস্যাটা আরো সমস্যায় জর্জরিত হবেন, সেই কারণেই প্রতিষেধকটা দেওয়া। কারণ আপনার যে ক্ষেত্রেই হোক ওনার কিন্তু প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা কিন্তু কিছুটা ক্ষীণ হয়ে এসছে। কারণ একটা হচ্ছে লিভার ডিজিজ আছে, তার সাথে আবার মধুমেহ রোগ আছে। দুটোতেই কিন্তু প্রতিরোধ করার ক্ষমতাটা কমে যায়। কারণ লিভার থেকে যে প্রোটিনগুলো বেরোয় সেই প্রোটিনগুলোই কিন্তু অ্যান্টিবডি তৈরি করে। লিভারের যদি যখনই লিভারের যে পারফর্ম করার, নিজেদের ঠিক রাখার যে ক্ষমতা, সেটা যদি কিছুটা খর্ব হয় তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। সেই ক্ষেত্রে ওনার ক্ষেত্রে প্রতিষেধক কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যে প্রতিষেধকগুলো আমি উল্লেখ করলাম। সুতরাং নিশ্চিন্তে প্রতিষেধক নেওয়া যেতে পারে, এই জায়গায় কোনো রকম দ্বিমত নেই, যেটা বললেন ডক্টর বিশ্বাস। আপনি নিশ্চিন্ত হয়ে যান আপনার বাবার ক্ষেত্রে। আর যেটা আমি প্রশ্ন করছিলাম ডক্টর বিশ্বাস, আপনি অলরেডি বললেন যে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে অনেকটা অ্যালার্ট থাকতে হবে, নিজস্ব দিক থেকে অনেকটা অ্যালার্ট থাকতে হবে। কিন্তু এই যে কিছু কিছু খবর আসছে, এগুলোরও কি অন্য কোনো রোগের কারণে হতে পারে? শুধুই করোনা তাও তো নাও হতে পারে। দেখুন, করোনা নিয়ে আমরা সারা বছরটা কাটিয়ে ফেললাম, আমরা ভুলে গেছিলাম কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, সেটাও বহু মানুষের মৃত্যুর কারণ। আমরা ভুলে গেছিলাম বহু মানুষের হৃদরোগের কথা, সেখানেও বহু মানুষের মৃত্যু হয়েছে। আমরা ভুলে গেছিলাম টিউবারকুলোসিসের কথা, সেখানেও কিছু মানুষের মৃত্যু হয়েছে। এই যে মৃত্যুর অন্য কারণগুলোকে চেপে গেল, সেটা কিন্তু হয়তো আমাদের ক্ষেত্রে, কারণ করোনাকে নিয়ে আমরা বেশি আলোচনা করে ফেলেছিলাম, কোভিড-19 নিয়ে হোক। এইবার সবাই কিন্তু প্রত্যেকটা রোগকে চিহ্নিত করে প্রত্যেকটা রোগের কে ঠিক রাখা। এই যে আপনি গর্ভবতী মহিলাদের যে খবরগুলো, এরকম খবর কিন্তু আসবে, কখনো সেগুলো ঠিক খবর, কখনো সেগুলো বেঠিক খবর। তো সেই খবরগুলো যখন আসবে সেগুলো কিন্তু ঠিক মতো ময়না তদন্ত বা ঠিক মতন কিন্তু একসাথে আলোচনা করে বার করা, চিহ্নিত করা, সে কেন করোনা হয়েছিল,
কিন্তু মায়ের থেকে বাচ্চার কাছে যাওয়া সেইখানে সেটা কিন্তু খুব কম অংশে হয়েছে। কিন্তু কেন হলো, কি কারণে হলো, এটা কিন্তু সবকটাই অনুসন্ধান করা দরকার ছিল। এবং এই অনুসন্ধানের যে রিপোর্টটা, সেটা যদি প্রকাশিত করতে পারতো দ্রুত, তাহলে মানুষ আশ্বস্ত হতেন যে কারণটা কি, বা মানুষ জানতে পারতেন কেন কি। সেই হিসেবে মানুষ কিন্তু আরো সতর্ক হতে পারতেন, আরো সাবধানতা অবলম্বন করতে পারতেন। কিন্তু অনেক ক্ষেত্রে রিপোর্টগুলো যখন প্রকাশিত না হয়, যেটা উড়িষ্যার ক্ষেত্রে, এখনো রিপোর্টটা কিন্তু আমি জানতে পারিনি বুরলায় কি হয়েছিল। কিন্তু রিপোর্টগুলো যখন সব ডাক্তারবাবুরা জানবেন, রিপোর্টগুলো যখন সবার সামনে আসবে, তখন কিন্তু মানুষের মধ্যে সেই যে বিচক্ষণতাটা আরো বাড়বে। সেই বিচক্ষণতাটা বাড়াতে গেলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিন্তু স্বচ্ছতা দেখাতে হবে, স্বচ্ছ হতে হবে, সৎ হতে হবে। সেই সততার কিন্তু দেখাতে হবে, সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, সব সরকারকেই এটা আমার অনুরোধ। একদম। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি জানতে চাইছি যে আপনার নাম আর জায়গাটা একটু কাইন্ডলি বলুন। আমার নাম রিনাক্ষী আছে, আমি চুচুড়া থেকে বলছি। হ্যাঁ, কি প্রশ্ন বলুন এবার। বলছি আমি বর্তমানে ক্যান্সার পেশেন্ট। আচ্ছা আচ্ছা, এছাড়া সুগার, প্রেশার, থাইরয়েড, পার্কিনসন সবই আছে। বর্তমানে আমার শরীরটা একটু খারাপ হয়েছে, তা আমি কি করোনার টিকা নিতে পারবো? আচ্ছা, বয়স কত? বয়স কত আপনার? আমার 52। 52। আচ্ছা, শুনতে থাকুন। মানসিকভাবে উনি যেন নিজেকে সবল থাকেন, মানুষ ধৈর্যটা রাখেন। কর্কট রোগের চিকিৎসা আছে, তার সাথে আনুষঙ্গিক যেসব রোগ আছে, সবকটা রোগের কিন্তু চিকিৎসা ওনার কাছে আছে, এবং উনি আশা করি সব চিকিৎসা করাচ্ছেন ঠিক মতন, সঠিকভাবে। একটা কথা, নিশ্চয়ই ভ্যাকসিন আপনি নিতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, যে চিকিৎসক আপনাকে দেখছেন, যে চিকিৎসকের গাইডে মানে চিকিৎসাধীন আছেন, সেই চিকিৎসক যেন আপনাকে ঠিক মতো পথটা দেখিয়ে দেয়, বলে দেয় এই সময় আপনি ভ্যাকসিন নিশ্চয়ই নেবেন। যদিও সেই উপায়টা থাকছে না, কারণ সরকার সেভাবে ঠিক করছে, একটা দিনই সেই ধার্য করছে। তবুও চিকিৎসকের সাথে আলোচনা করতে অসুবিধা নেই, কারণ এখন অনেক মাস বাদে, 1 মাস বাদে হয়তো উনি পাবেন। সব যদি কম সময়ও হয়, তাও 1 মাস লাগবে ওনার এখনো ভ্যাকসিন পেতে। সেই ক্ষেত্রে চিকিৎসকের সাথে যথেষ্ট সময় ওনার হাতে আছে, চিকিৎসকের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে নিন। একদম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি জয়ন্তী বাসু বলছি, বেহালা থেকে। বেহালা থেকে, বলুন। হচ্ছে আমার হাজবেন্ডের বয়স হচ্ছে 67। ওনার সুগার প্রেশার আছে, আর ওনার অ্যামোক্সিসিলিন গ্রুপের মানে ড্রাগ অ্যালার্জি আছে। তো উনি কি ভ্যাকসিন নিতে পারেন? আচ্ছা, ডক্টর বিশ্বাস, না, এটা পরিষ্কার হচ্ছে, শুনতে থাকুন আপনি। এই প্রতিষেধকের সাথে অ্যামক্সিসিলিনের কিন্তু কোনো মানে এক নয়, এটা কোনো রিলেশনশিপ নেই, কোনো রকম সংযুক্তিকরণ করা যাবে না। কিন্তু একটা কথা, ভ্যাকসিন নেওয়ার পর যদি কোনো অসুস্থতা বোধ করেন, তাহলে বুঝতে হবে কিছুটা হয়তো অ্যালার্জির সমস্যা হচ্ছে ওনার। সেই ক্ষেত্রে দ্বিতীয় ভ্যাকসিনের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিন্তু অ্যামক্সিসিলিনের একটা ওষুধ, যেটা একটা গ্রুপ অফ ড্রাগ, এটা অ্যান্টিবায়োটিক, সেইটাতে অনেকেই অ্যালার্জি হয়, কারণ পেনিসিলিন গ্রুপ থেকে অ্যামক্সিসিলিন এসছে। তো পেনিসিলিন গ্রুপের আছে কিনা আমি জানি না, খালি অ্যামক্সিসিলিন যদি হয়ে থাকে ঠিক আছে, অন্য ওষুধও থাকছে। কিন্তু ভ্যাকসিনের সাথে কিন্তু এখনো এই মুহূর্তে বলা যাবে না। ভ্যাকসিনটা নেওয়ার পরেই কিন্তু বুঝতে পারবো যে ওনার সেই রকম কোনো রকম অ্যালার্জি আছে কিনা, বা শরীরের মধ্যে অতি প্রতিক্রিয়া কোনো হচ্ছে কিনা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আগরতলা ত্রিপুরা থেকে বলছি। কে বলছেন? আমার নাম অলোকা মন্দির দাস, আর আগরতলা বনমালীপুর। আচ্ছা, বলুন, কি প্রশ্ন আছে? আমার ছোট ভাই 45 ইয়ার্স ওল্ড, ওর লাংসে টিউমার হয়েছিল। টিউমারটা অপারেশন করার পর ওটা ক্যান্সারে কনভার্ট করেছে। ও কি এখন কোভিড ভ্যাকসিন নিতে পারবে? আচ্ছা, শুনতে থাকুন। আরেকবার যদি একটু বুঝিয়ে। হ্যাঁ, লাংসে টিউমার হয়েছিল, ঠিক আছে, সেটা ট্রিটমেন্ট চলছে। তো সেখানে কি উনি নিতে পারেন কোভিডের এই ভ্যাকসিন? না নেওয়ার কিন্তু কোনো কথা নেই, কিন্তু আবার বলছি, এইসব ক্ষেত্রে কখন নিতে হবে, কোন সময় নিতে হবে, সেটা কিন্তু চিকিৎসকের সাথে একটু পরামর্শ করে নেবেন। কিন্তু যে ধরনের ভ্যাকসিন, তাতে কিন্তু এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার প্রশ্ন নেই, যদি না ওনার অ্যালার্জি কিছুতে থেকে থাকে। সেই জন্য নিতে পারেন, নিশ্চয়ই নিতে পারেন। তবে নেওয়ার আগে একবার, এখনো সময় আছে, চিকিৎসকের সাথে একটু কথা বলে নিতে বলুন।
না নেওয়ার জায়গা কিন্তু কোনো জায়গাতেই পাওয়া যাচ্ছে না, যেটা বারবার করেই ডক্টর এখনো বিশ্বাস বোঝান। পারছে না। হ্যাঁ, এখন বোধহয় সবটাতেই নেওয়ার বিষয়েই মানুষ কিন্তু বলছে, কিন্তু যে একটা কথা না, সবাই ওই যে অতিরিক্ত যাদের অ্যালার্জেটিক, মানে সিভিয়ার অ্যালার্জি, নট দ্যাট কি যে ডাস্ট অ্যালার্জি বা অন্য কোনো রকম কোনো ফুড অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে এটা কি একটু প্রবলেম করতে পারে? দেখুন, অ্যালার্জি এমন একটা জিনিস যেটা কিন্তু কেউ আমরা আগে ভাগে বলতে পারবো না। আমাদের ঘটনাটা ঘটার পর কিন্তু আমাদের করতে হবে। তাছাড়া অ্যালার্জির অনেক টেস্ট হয়, যদিও টেস্টগুলো যে সব সময় সঠিকভাবে রিপোর্টগুলো হয় বা হচ্ছে তা নয়, কিছু ক্ষেত্রে কিন্তু খামতি থাকছে। তো অ্যালার্জি টেস্ট করে বোঝা যায়। কিন্তু একটা কথা কি জানেন, অ্যালার্জি টেস্টের একটা সমস্যা যেটা, এরকম অনেক দু একজন মানুষকে আমি চিনি, কারণ এটা স্পষ্টভাবে বলে দেওয়া উচিত যে তাদের সারা সারা কিছু খাদ্যেতে অ্যালার্জি, খালি তারা সেদ্ধ ভাত ছাড়া। তো সেইখানে মানুষ বাঁচবে কি করে সেদ্ধ ভাত খেয়ে? কেউ বাঁচতে পারবে না, তাহলে তো চায়না চলে যেতে হবে। তো মুশকিল হচ্ছে আমরা ভারতবর্ষের মানুষ, আর ওই জন্য অ্যালার্জিটা কার কিভাবে হচ্ছে বলা মুশকিল। সেই ক্ষেত্রে ভ্যাকসিনটা নেওয়ার পরই বোঝা যাবে। কারুর বেগুনে হয়, কারুর ইলিশ মাছে হয়, কারুর কুমড়োতে হয়, কারুর আলুতে হয়, বা তো কারুর ধুলোতে হয়। এইসব জিনিসগুলো দেখার পরেই একটা সিদ্ধান্ত নিতে হয়। তবে একটা কথা, ভ্যাকসিনে যদি প্রথমবার এরকম কোনো অতি প্রতিক্রিয়া হয়, তখন কিন্তু ব্যাপারটা ভেবে দেখা উচিত, তখন কিন্তু না নেওয়াটাই, দ্বিতীয় ডোজের আগে না নেওয়াটাই ভালো। যেমন আমরা ওরাল মেডিসিন ইনটেকের ক্ষেত্রে যেমন অনেকে সালফার অ্যালার্জি থাকে, তো সেক্ষেত্রে সালফার জাতীয় মেডিসিনকে বাদ দিয়েই চিকিৎসকরা আপনারা বলে থাকেন যে এই গ্রুপের ওষুধ না, অন্য গ্রুপের ওষুধ দাও। কিন্তু ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যেহেতু কোনো রকম আইডেন্টিফিকেশন আমরা করতে পারছি না এবং বোঝা যাচ্ছে না, সেই জায়গায় কতটা অ্যালার্ট থাকবে স্বাস্থ্যকর্মীরা বা আমরা সাধারণ মানুষ? প্রথম 24 ঘন্টার মধ্যে যদি কোনো বড় কিছু না ঘটে, তাহলে আমার পরিষ্কার কথা, কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না। যা ঘটবে 24 ঘন্টার মধ্যে, আধ ঘন্টা আপনাকে বসিয়ে রাখছে, আধ ঘন্টা বসিয়ে রেখে কিছু লাভ হয় না। আধ ঘন্টার পরে আপনি টিকিট কেটে সিনেমা হলেও চলে যেতে পারবেন, কিন্তু 24 ঘন্টাটা আপনাকে কিন্তু রাখতে হবে। ওই জন্য অ্যালার্জির, আপনাকে এমন একটা অ্যালার্জির কথা আপনি বললেন না, মানে অ্যালার্জি, এই জিনিসটা অ্যালার্জি একদম। আমাদের কিছুটা কিছুটা মানসিকও হয়, কিছুটা শারীরিক হয়। আমাদের হয়তো রাজনীতিক নেতাদের দেখলে অ্যালার্জি হচ্ছে, বা কলাকুশলীদের দেখলে অ্যালার্জি হচ্ছে, এটা মানসিক আর শারীরিক। অবশ্যই, অবশ্যই। সুতরাং আমাদের মূল যেটা আজকে আলোচনার বিষয়বস্তু বেরিয়ে এলো, সেটা হচ্ছে যে সবার ক্ষেত্রেই কিন্তু ভ্যাকসিন নেওয়াটা প্রযোজ্য, প্রয়োজন এবং এগিয়ে যাওয়ার দরকার। একদম সৎ সাহস নিয়ে এগিয়ে যান সুস্থ সমাজ গড়ে তোলার জন্য। আজকের হাতে সময় নিয়ে আগামী দিনে অবশ্যই আর থাকবে এই আলোচনা। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর বিশ্বাসকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।